পৃষ্ঠা 10। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। 1। উদ্ধৃতি শুরু: গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। দাঁড়ি উদ্ধৃতি শেষ। গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পটিতে কার্তিক মাসের মধ্যভাগে 3 দিনের ব্যবধানে উল্লিখিত গ্রামটিতে 2টি খুনের ঘটনা ঘটেছিল। মধ্যবয়সী জোয়ান বলাই চক্রবর্তীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল গ্রামের দক্ষিণে ঘোষদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছের তলায়। সম্ভবত লাঠির অনেকগুলি আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। দ্বিতীয় খুনটি ছিল শুভ্রা নামে 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ের। গ্রামের সেই সন্ধ্যা বাতিটি যখন জ্বালা হয়েছে, এরকম সময়ে বাড়ির পিছনের ডোবার ঘাটে গলা টিপে মেরে কেউ শুভ্রার মৃতদেহ ফেলে রেখে গিয়েছিল। প্যারাগ্রাফ: বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামের লোকদের কাছে অপ্রত্যাশিত ছিল না, অনেকের কাছে তা কাম্যও ছিল। কিন্তু শুভ্রার মৃত্যু নিয়ে হইচই কম হলেও গ্রামের মানুষের কৌতূহল এবং বিস্ময় এই ঘটনায় সীমাহীন ছিল। গৃহস্থ ঘরে সাধারণ মেয়ে, সকলে চোখের সামনেই তার বেড়ে ওঠা, বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়েছিল এবং মাসখানেক আগে বাবার বাড়িতে এসেছিল সন্তান প্রসব করার জন্য। এরকম একটি গৃহস্থ ঘরের সাধারণ মেয়ের এই পরিণতি গ্রামের লোকদের কাছে অকল্পনীয় ছিল। তার মতো একটি মেয়ের জীবনে খাপছাড়াভাবে লুকানোর মতো কিছু আছে যা এরকম ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে, তা এমনকি পাশের বাড়ির মেয়েটির কাছেও অকল্পনীয় ছিল। সেই কারণেই শুভ্রার মৃত্যুতে গ্রামশুদ্ধ লোকেরা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। প্রশ্ন 2। উদ্ধৃতি শুরু: নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। দাঁড়ি উদ্ধৃতি শেষ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে তা আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পটিতে কার্তিক মাসের মধ্যভাগে 3 দিনের ব্যবধানে গ্রামটিতে 2টি খুনের ঘটনা ঘটে যায়। মধ্যবয়সী জোয়ান বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামের লোকদের কাছে অপ্রত্যাশিত না হলেও 16-17 বছরের শুভ্রার খুন হওয়া সকলকে বিস্মিত করে। যে মেয়েটি সকলের চোখের সামনেই বেড়ে উঠেছে সাধারণ গৃহস্থ ঘরের মেয়েদের মতো, বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়েছে এবং মাসখানেক আগে বাবার বাড়িতে এসেছিল সন্তান প্রসব করার জন্য, তার এই পরিণতি গ্রামের মানুষদের ভাবনার বাইরে ছিল। মেয়েটির জীবনে এমন কোনো গোপন ঘটনা থাকতে পারে যা তাকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে, তা এমনকি পাশের বাড়ির মেয়েটির কাছেও অকল্পনীয় ছিল। গ্রামের লোকেরা ভাবতে থাকে তাদের চোখের আড়ালে এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল কিনা। 2টি খুনের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না তাও তাদের আলোচনার বিষয় হয়। যে গ্রামে এই ঘটনা ঘটেছিল সেখানে 20-30 বছর কেউ সেভাবে জখম পর্যন্ত হয়নি। তাই পরপর এই 2টি খুনের মধ্যে যোগসূত্র আবিষ্কারের জন্য সকলে অধীর হয়ে ওঠে। 2জন নিহতের একজন পুরুষ এবং একজন যুবতী নারী হওয়ায় জল্পনা আরও দানা বাঁধে। কিন্তু বলাই চক্রবর্তী কবে শুভ্রাকে শুধু চোখের দেখা দেখেছে তাও গ্রামের কেউ মনে করতে পারেনি। সে কারণে কল্পনা ও অনুমানে বাস্তব সত্যের খাদ মেশানো সম্ভব হয় না। গুজবগুলি তাই বেড়ে ওঠার আগেই মুষড়ে পড়ে। 3। উদ্ধৃতি শুরু: দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। দাঁড়ি উদ্ধৃতি শেষ। দামিনী কে ছিল ঘটনাটি উল্লেখ করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পটিতে দামিনী ছিল বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী। প্যারাগ্রাফ: বলাই চক্রবর্তী খুন হওয়ার পরে তার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী হয় ভাইপো নবীন।
শহরে 40 টাকার চাকরি ছেড়ে নবীন অতঃপর সপরিবারে গ্রামে এসে থাকতে শুরু করে। কাকার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সে পুরস্কারও ঘোষণা করে। এরকম পরিস্থিতিতে তার 21 দিন গ্রামে অতিবাহন হয়ে গেছে। একদিন তার স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিল, সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতা ছুঁয়ে তার গায়ে এসে লাগে। দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায়। উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী অজ্ঞান হয়ে যায়। আর এই সময় এই ঝোড়ো হাওয়া দালানের আনাচে কানাচে যেমন গুমরে গুমরে কাঁদে, দামিনী সেরকম আওয়াজ করতে থাকে। প্রশ্ন 4, উদ্ধৃতি শুরু। আমি তো পাশ করা ডাক্তার নই, ... তারই উদ্ধৃতি শেষ। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো। 2+3। আগের প্রথম প্রশ্নটির কোনো মান দেওয়া ছিল না, দ্বিতীয় প্রশ্নটির মান দেওয়া আছে 2+3। দ্বিতীয় প্রশ্নটিরও কোনো মান দেওয়া নেই। তৃতীয় প্রশ্নটির মান দেওয়া আছে 2+3, আর চতুর্থ প্রশ্নটির মান দেওয়া আছে 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পতে নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে। দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায়। উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী অজ্ঞান হয়ে যায়। আর এই সময়ই ঝোড়ো হাওয়া দালানের আনাচে কানাচে যেমন গুমরে গুমরে কাঁদে, দামিনী সেই রকম আওয়াজ করতে থাকে। শুভ্রার দাদা ধীরেন পাশ না করা হলেও গ্রামের একমাত্র ডাক্তার। তাকেই ডেকে আনা হয় দামিনীর চিকিৎসার জন্য। দামিনী তখন অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে, আপন মনে হাসছে কাঁদছে। যারা তাকে ধরে রাখার চেষ্টা করছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধীরেন তাকে দেখে কিছুটা আত্মপ্রত্যয়ের অভাব বোধ করে। বলে যে সে চিকিৎসা করতে পারে, কিন্তু যেহেতু সে পাশ করা ডাক্তার না, তাই দায়িত্ব নিতে ভরসা পাচ্ছে না। সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শও সে দিয়েছিল। প্যারাগ্রাফ। ধীরেন ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গ্রামে স্কুলে ভূগোল পড়ায়। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, সাধারণ অসুখে বিসুখে বই পড়ে বিনামূল্যে ডাক্তারি, এইসব কাজে জুড়েছিল। কিন্তু একটি গ্রাম্য মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ার পরে তার উদ্যমে ঘাটতি এসেছে। তার লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে এসেই থেমে গিয়েছে। এখন সেই বইয়ের তালাবন্ধ লাইব্রেরি তার ব্যক্তিগত সম্পত্তি হয়েই থেকে গিয়েছে। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয় তার, আর ডাক্তারির বিনিময়ে ধীরেন এখন 4 আনা 8 আনা ফি নেয়, ওষুধ বিক্রিও করে। প্রশ্ন 5, উদ্ধৃতি শুরু ... তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। তাঁরই উদ্ধৃতি শেষ। বুড়ো ঘোষাল কে ছিল, তার কথার যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো। 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লিখিত অংশে বুড়ো ঘোষাল বলতে গ্রামের বয়স্ক মানুষ পঙ্কজ ঘোষালকে বোঝানো হয়েছে। প্যারাগ্রাফ। নবীনের স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিল, সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতা ছুঁয়ে তার গায়ে এসে লাগে। দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায়। উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী অজ্ঞান হয়ে যায়। শুভ্রার দাদা ধীরেন পাশ না করা হলেও গ্রামের একমাত্র ডাক্তার।
তাকেই ডেকে আনা হয় দামিনী চিকিৎসার জন্য। কিন্তু দামিনীকে দেখে ধীরেন বলে যে সে চিকিৎসা করতে পারে, কিন্তু যেহেতু সে পাশ করা ডাক্তার না, তাই দায়িত্ব নিতে ভরসা পাচ্ছে না। শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ সে দিয়েছিল। এই আবহে পঙ্কজ ঘোষাল মন্তব্য করে যে দামিনীর অসুখে ডাক্তারে কোনো লাভ হবে না। তিনি নবীনকে পরামর্শ দেন কুঞ্জগুণিনকে অবিলম্বে ডেকে পাঠানোর জন্য। সেখানে উপস্থিত গ্রামের লোকেরা ঘোষালকে সমর্থন করে। নবীন কুঞ্জর পারিশ্রমিকের খোঁজ করে, কিন্তু ধীরেন তীব্র আপত্তি জানায়। নবীনের মতো একজন লেখাপড়া জানা জ্ঞানবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যেন কুঞ্জগুণিনে ভরসা করার মতো দুর্বুদ্ধি উদ্ধৃতির মধ্যে দুর্বুদ্ধি না করে সে বিষয়ে ধীরেন তাকে সচেতন করে দেয়। নবীন পাল্টা যুক্তি হিসেবে বলে যে খাপছাড়া অসুখে উদ্ধৃতির মধ্যে গুণিনদের চিকিৎসাতেই ভালো ফল পাওয়া যায়। শেষ পর্যন্ত অবশ্য সহপাঠী ধীরেনকেও সে এড়াতে পারে না। নবীন কৈলাস ডাক্তার এবং কুঞ্জ দুজনকে আনতেই লোক পাঠিয়ে দেয়। 6 উদ্ধৃতি শুরু। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। নারী উদ্ধৃতি শেষ। কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও। 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে নবীনের স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিল, সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতা ছুঁয়ে তার গায়ে এসে লাগে। দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায়। উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে দামিনী অজ্ঞান হয়ে যায়। পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো নবীন ডেকে আনে কুঞ্জগুণিনকে। নামকরা গুণিন কুঞ্জ দামিনীকে প্রথম দর্শনেই নিশ্চিত হয়ে যায় ভরসন্ধ্যায় তাকে অশরীরী ভর করেছে এবং সহজে ছাড়বেন না। সেই সঙ্গেই অভয় দেয় যে শেষ অবধি দামিনীকে ছেড়ে যেতেই হবে। এই প্রসঙ্গেই সে উল্লিখিত মন্তব্যটি করে। প্যারাগ্রাফ। ঘরের দাওয়া থেকে প্রথমেই সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। তারপর কুঞ্জ মন্ত্র পড়তে পড়তে বারান্দায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল এমনভাবে দাওয়ার একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো যে সে না পারল বসতে, না পালানোর উপায়ে থাকলো। চুলে টান লেগে দামিনী ব্যথায় আর্তনাদ করে উঠলে ধীরেন বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা গুরুত্ব পায় না। উপস্থিত মানুষেরা মুগ্ধ বিস্ময়ে কুঞ্জর কার্যকলাপ দেখতে থাকে। কুঞ্জ নানা দিকে ঘুরে ঘুরে দুর্বোধ্য মন্ত্র পড়তে থাকে। মালসাতে আগুন করে আর তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে। একসময় দামিনীর ছটফটানি কমে আস্তে আস্তে সে নিষ্পন্দ হয়ে যায়। কুঞ্জ জানতে চায় তার পরিচয়। দামিনীর কাছ থেকে উত্তর আসে যে সে খুন হয়ে যাওয়া শুভ্রা, এবং পুনরায় কোনো প্রশ্ন করার আগেই শুভ্রা উত্তর দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। কুঞ্জর অভিপ্রায় এভাবে সফল হয়। 7 উদ্ধৃতি শুরু. শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। দাঁড়ি উদ্ধৃতি শেষ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক একথা বলেছেন নিজের ভাষায় লেখো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে গায়ে বাতাস লেগে অসুস্থ হয়ে পড়া দামিনীকে সুস্থ করে তুলতে পঙ্কজ ঘোষালের পরামর্শে ডেকে আনা হয়েছিল নামকরা কুঞ্জগুণিনকে। তার গুণপনা দেখার লোভে বহু মানুষ সেখানে ভিড় করেছিল। লেখকের ভাষ্যে অন্তত 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছিল। তার মধ্যে মেয়েদের সংখ্যা খুব কম এবং কম বয়সী মেয়েদের সেখানে আসার অনুমতি দেওয়া হয়নি। মন্ত্রমুগ্ধের মতো মানুষগুলি দাওয়ায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে।
দামিনীর উপরে ভর করা অশরীরী তাড়ানোর জন্য কুঞ্জর ক্রিয়াকর্ম প্রায় অত্যাচারের পর্যায়ে চলে গেলে ধীরেন তীব্র আপত্তি জানায়। কিন্তু উপস্থিত জনতা দুর্লভ রোমাঞ্চ উদ্ধৃতির মধ্যে গ্রহণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার কোনো ক্ষমতা দামিনীর স্বামী নবীনের ছিল না। নবীনের বাড়ির দাওয়াটি যেন হয়ে উঠেছে মঞ্চ, আর সেখানে জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছিল। কুঞ্জ যেন সেখানে আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। উদ্ধৃতির মধ্যে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক, উদ্ধৃতি শেষ নারী। দামিনীর মধ্যে অশরীরী আত্মার আবির্ভাব তখন সকলের কাছেই যেন অতি বাস্তব এবং অত্যন্ত স্বাভাবিক। উপস্থিত দর্শকদের মধ্যে তখন আর কোনো ভয়ের অনুভূতি নেই, পরিবর্তে আছে শুধুই উদ্ধৃতি শুরু, এবং এই লেখাটি বোল্ড ফন্টে দেওয়া হয়েছে। তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ, উদ্ধৃতি শেষ নারী। পৃষ্ঠা 12। প্রশ্ন 8। উদ্ধৃতি শুরু। দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। ... উদ্ধৃতি শেষ। দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল? ঘটনাটি উল্লেখ করো। 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে দামিনী একমাত্র যে জবাব দিয়েছিল তা হলো সে চাটুজ্যে বাড়ির শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। প্যারাগ্রাফ। বাতাস লেগে আকস্মিকভাবে নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়লে কুঞ্জগুণিনকে ডেকে আনা হয় তাকে সুস্থ করে তোলার জন্য। কুঞ্জ প্রথম দর্শনেই দামিনীর মধ্যে অশরীরী আত্মার অনুপ্রবেশ লক্ষ্য করে। অতঃপর বারান্দা থেকে সকলকে নামিয়ে সেখানে জল ছিটিয়ে মন্ত্র পড়তে পড়তে দামিনীর এলো চুল দাওয়ার একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর নানা দিক ঘুরে ঘুরে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মালসাতে আগুন করে তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে। চামড়ার মতো উৎকট গন্ধে চারপাশ ভরে যায়। ধীরে ধীরে দামিনীর আর্তনাদ এবং ছটফটানি কমে আসে। খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠের মতো সোজা দাঁড়িয়ে সে অর্ধ উন্মিলিত চোখে কুঞ্জর দিকে তাকিয়ে থাকে। একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরে। দামিনীর প্রায় বুঝে আসা চোখ বিস্ফারিত হয়ে ওঠে। কুঞ্জ অশরীরীর কাছে জানতে চায় তার পরিচয়। উত্তর আসে যে সে খুন হয়ে যাওয়া শুভ্রা। পঙ্কজ ঘোষাল কুঞ্জকে প্রশ্ন করতে বলেন যে কে তাকে খুন করেছে, কিন্তু সেই প্রশ্ন করার আগেই দামিনী উত্তর দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার প্রশ্ন করার পরেও অন্য কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায় না। তারপরে এক সময় তার কথা বন্ধ হয়ে যায়। নাকে হলুদ পোড়া ধরেও তাকে আর কথা বলানো যায় না। প্রশ্ন 9। উদ্ধৃতি শুরু। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। গুণী বানান কোথাও গয় হর্ষ মধ্যের নয় হর্ষই, আবার এখানে গয় হর্ষ মধ্যের নয় দীর্ঘই। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কুঞ্জ কি কথা বলেছিল? 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে কুঞ্জগুণিনের তন্ত্রমন্ত্রের প্রয়োগে দামিনী স্বীকার করে যে সে শুভ্রা, অর্থাৎ খুন হয়ে যাওয়া শুভ্রা চক্রবর্তীর অশরীরী আত্মা ভর করেছে দামিনীকে, এবং আর এক খুন হয়ে যাওয়া চরিত্র বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। কাছাকাছি সময়ে দুটি খুন হওয়ায় গ্রামের লোকেরা দুটি খুনের সম্পর্ক আবিষ্কারে ব্যগ্র হয়ে উঠেছিল। কিন্তু এক্ষেত্রে প্রধান সমস্যাটি ছিল বলাই চক্রবর্তীর মৃত্যু ঘটেছিল শুভ্রা মারা যাওয়ার 3 দিন আগে। এই সমস্যার সমাধান করে দিয়েছিল প্রবীণ পঙ্কজ ঘোষাল। তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে জ্যান্ত মানুষই শুধু মানুষের গলা টিপে মারে না, শ্মশানে মশানে বিশেষ তিথি নক্ষত্রে পথ ভোলা পথিক, উদ্ধৃতির মধ্যে পথ ভোলা পথিক
এদের ঘাড় মটকে দেয়। অর্থাৎ বলাই চক্রবর্তীর আগে মৃত্যু ঘটলেও তার দ্বারা যে শুভ্রাকে হত্যা করা সম্ভব সেটাই পঙ্কজ বোঝাতে চায়। এই প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে। প্যারাগ্রাফ। পঙ্কজ ঘোষাল যেভাবে শুভ্রার মৃত্যুর সঙ্গে বলাই চক্রবর্তীর যোগসূত্র তৈরি করেছিল, লেখকের ভাষ্যে তা আসলে করার কথা ছিল কুঞ্জ গুণিনের। কারণ অশরীরী আত্মার দামিনীর উপরে ভর করার ধারণা সেই দিয়েছিল। এখন পঙ্কজ ঘোষালের বক্তব্যকে সমর্থন করা ছাড়া নিজের মর্যাদা বাঁচানোর জন্য তার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কথাটাকে সে বলল একটু অন্যভাবে। সে বলল যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে একমাত্র তখনই সরাসরি সে মানুষের ক্ষতি করতে পারে। কুঞ্জর মতে বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, সেই ব্যক্তির রক্ত মাংসের হাত দিয়ে। প্রশ্ন 10 উদ্ধৃতি শুরু। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। নারী উদ্ধৃতি শেষ। কার কথা বলা হয়েছে, যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো। 2+3। উত্তর। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লিখিত অংশে ধীরেন চাটুর্যের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। পঙ্কজ ঘোষাল বলেছিল যে মরা মানুষ অর্থাৎ অশরীরীও মানুষের গলা টিপতে পারে, আর কুঞ্জ গুণিন বলে যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে একমাত্র তখনই সরাসরি সে মানুষের ক্ষতি করতে পারে। কুঞ্জর মতে বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, সেই ব্যক্তির রক্ত মাংসের হাত দিয়ে। এইসব কথা অনেক কান ঘুরে পরদিন সকালে পৌঁছে যায় শুভ্রার দাদা ধীরেনের কানে, এবং ধীরেনের মধ্যে তার প্রতিক্রিয়া হয়। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে উদ্ধৃতি শুরু পার্থিব জীবনের ছড়াছড়ি। উদ্ধৃতি শেষ। নারী। বাড়ির পিছনে ডোবাটি গাঢ় সবুজ কচুরিপানায় ঢাকা। তালগাছের গুঁড়ির ঘাটটি জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। তালকাঠের টুকরো দিয়ে ধাপগুলি ধীরেন 7 মাসের গর্ভবতী শুভ্রার ওঠা নামার সুবিধার জন্যই তৈরি করে দিয়েছিল। পাড়ার লোকের ছড়ানো গুজব ধীরেনকে ক্ষুব্ধ করেনি, বরং শুভ্রার খুনি কোন দিক থেকে কিভাবে এবং কেন ঘাটে এসেছিল তা ধীরেন ভেবে যেতে থাকে, এবং সেই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। প্রশ্ন 11 উদ্ধৃতি শুরু। সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত... দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কে কার সম্পর্কে এই কথা ভেবেছে, তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে আলোচনা করো। 2+3। উত্তর। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লিখিত অংশে ধীরেন তার নিজের সম্পর্কেই এরকম ভেবেছিল। প্যারাগ্রাফ। বোন শুভ্রার মৃত্যু দাদা হিসেবে ধীরেনকে স্বাভাবিকভাবেই বিচলিত করেছিল। তালকাঠের টুকরো দিয়ে বাড়ির পিছনে ডোবার ঘাটের ধাপগুলি ধীরেন 7 মাসের গর্ভবতী শুভ্রার ওঠা নামার সুবিধার জন্যই তৈরি করে দিয়েছিল। সেখানেই খুন হয়েছিল শুভ্রা। কার দ্বারা, কেন শুভ্রা খুন হয়েছিল, কিভাবে, কোন দিক থেকে খুনি এসেছিল, এইসব ভাবনা ধীরেনকে আচ্ছন্ন করে রাখে। তার উপরে বাড়তি মানসিক চাপ তৈরি হয় শুভ্রার খুনের সঙ্গে বলাই চক্রবর্তীর সম্পর্কের গুজবে। স্ত্রী শান্তি সেই বিষয় উপস্থাপন করতে চাইলে সে প্রবল বিরক্তি প্রকাশ করে। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, পৃষ্ঠা 13, তারা মুখে কিছু না বললেও সে উপলব্ধি করে যে তাদের তাকানোর ভঙ্গিতে যেন স্পষ্ট হয়ে উঠেছে তারা ধীরেনের মনোভাব জানতে চাইছে।
পুরোহিত তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের প্রয়োজনীয় ক্রিয়াকর্ম বিষয়ে পরামর্শ দিলেন, উপদেশ দিলেন স্কুল থেকে ফেরার সময় বাড়ির সকলের জন্য মাদুলি নিয়ে যেতে। এবং স্কুলে গিয়ে তার অভিজ্ঞতা আরও অদ্ভুত হলো। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্ব এর সঙ্গে কেউ যেন তাকে মেলাতে পারছে না। ছাত্ররা ক্লাসে হয় আড়ষ্ট হয়ে বসে আছে, অথবা নিজেদের মধ্যে নিচু স্বরে কথাবার্তা বলছে। নিজেকে ধীরেনের মনে হয় সে যেন স্কুলে কোনো অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। প্রশ্ন 12 উদ্ধৃতি শুরু। ... অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। নারী উদ্ধৃতি শেষ। কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লিখিত অংশে ধীরেন চাটুর্যের কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ। বোন শুভ্রার মৃত্যু এবং তারপরে সেই খুনের সঙ্গে আর এক খুন হওয়া ব্যক্তি বলাই চক্রবর্তীর সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদি ধীরেন চাটুর্যের মনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। তার চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনে ধীরেনের চেতনা জগতে পরিবর্তন ঘটতে থাকে। শুভ্রার মৃত্যুর ফলে উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের হেডমাস্টার ধীরেনকে 1 মাসের ছুটি নিতে বলেন এবং জানিয়ে দেন যে স্কুলের সেক্রেটারি মথুরবাবু ছুটি অনুমোদন করে দিয়েছেন। ধীরেন প্রাথমিকভাবে একথা শুনে অবাক হয়। মথুরবাবুর সঙ্গে দেখা করার কথাও ভাবে, কিন্তু চেতনার ঝাঁকি, 6 চন্দ্রবিন্দু আকার কয়হস্যই উদ্ধৃতির মধ্যে ঝাঁকি, তাকে অন্য ভাবনায় নিয়ে যায়। 1 মাসের ছুটিতে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে, কিন্তু এখনই সেখানে না যাওয়া ভালো বলে তার মনে হয়। কারণ মথুরবাবুর যদি দয়া হয় এবং তার বোনের খুনের পিছনে যে কেলেঙ্কারি চর্চা হচ্ছে তা কাল্পনিক বলে যদি তিনি বুঝতে পারেন, তাহলে তিনি হয়তো ছুটি বাতিল করে কাজে যাওয়ার অনুমতি দিয়ে বসবেন। সেটা ধীরেনের পক্ষে মুশকিল হবে। মুশকিল উদ্ধৃতির মধ্যে, কারণ ধীরেন উপলব্ধি করতে পেরেছে যে প্রতিদিন স্কুলে গিয়ে ছেলে পড়ানোর ক্ষমতা তার আর নেই। চেনা মানুষদের সঙ্গে দেখা হওয়ার ভয়ে ধীরেন মাঠের পথ ধরে বাড়ি যেতে থাকে। এভাবে মনোজগতের এক বিপুল পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা যায়। প্রশ্ন 13 উদ্ধৃতি শুরু। মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। নারী উদ্ধৃতি শেষ। কে কোথায় দৃশ্যটি দেখেছিল? প্রকৃত ঘটনাটি কি ছিল? 2+3। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে পড়ন্ত বিকেলে ধীরেন যখন ঘর থেকে বেরিয়ে উঠোনে এলো, ডোবার ধারে বাঁশঝাড়ের ছায়ায় সে মানুষের মতো কিছু একটা নড়াচড়া করতে দেখেছিল। প্যারাগ্রাফ। সমস্ত দুপুর ঘরের মধ্যে কাটিয়ে শেষ বিকেলে ধীরেন যখন উঠোনে বেরিয়ে এসেছিল, সেই সময় তার স্ত্রী শান্তি মাজা বাসন হাতে নিয়ে ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে বাঁশঝাড়ের ছায়ায় মানুষের মতো কিছু একটা নড়াচড়া করতে দেখে ধীরেন আর্তনাদ করে ওঠে এবং সেখানে কে তা জানতে চায়। বোঝা যায় যে তার অবচেতনে কাজ করে যায় ওই ডোবার ঘাটে শুভ্রার খুন হওয়ার ঘটনা। শান্তির হাত থেকে সেই চিৎকারে বাসন পড়ে যায়। বাঁশঝাড়ের ভিতর থেকে কোনো চেনা কণ্ঠস্বর উত্তর দেয় যে সে বাঁশ কাটছে। শান্তি জানায় যে বাঁশ কাটার নির্দেশ সেই দিয়েছে, কারণ খেন্তি পিসি বলেছে যে নতুন একটা বাঁশ কেটে তার আগামাথা পুড়িয়ে ঘাটের পথে সন্ধ্যার আগে ফেলে রাখতে। অশরীরী শক্তির অনুপ্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে উঠে আসতে চায়, সেই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। শান্তি ধীরেনকে সতর্ক করে সে যাতে ভুল করে বাঁশটা ডিঙিয়ে না যায়। প্রশ্ন 14। ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে শুভ্রার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই সব থেকে বেশি প্রভাবিত করেছিল ধীরেনকে।
7 মাসের গর্ভবতী বোনের জন্য সে পুকুরে ঘাট বানিয়ে দিয়েছিল, আর সেখানেই খুন হয়েছিল শুভ্রা। খুনি কে, কিভাবে সেখানে এলো, তার উদ্দেশ্য কি ছিল, এইসব নিয়ে ধীরেন যথেষ্ট ভাবিত ছিল। অন্যদিকে আর এক খুন হওয়া চরিত্র বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রাকে জড়িয়ে যে কলঙ্কিত কাহিনীর প্রতিষ্ঠার চেষ্টা গ্রামবাসীদের তরফ থেকে চলছিল, তা ধীরেনের মানসিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। সে নিজেকে তার কর্মক্ষেত্র এবং সমাজ পারিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে। প্যারাগ্রাফ। ধীরেনের স্ত্রী শান্তি ভয়ে বাঁশ কেটে তার 2 প্রান্ত পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখার পরিকল্পনা করেছিল, যাতে তার ডিঙিয়ে অশরীরী আত্মা অনুপ্রবেশ না করতে পারে। সন্ধ্যার আগেই সে ইদানিংকালে রান্নাবান্না ঘরকন্নার কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পরে ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। তাদের ছেলেমেয়েরাও নিজেদের মধ্যে আলোচনা করে। উদ্ধৃতি শুরু, ছোট পিসি ভূত হয়েছে, তারই উদ্ধৃতি শেষ। তাদেরই মধ্যে কেউ সংশোধন করে দেয় যে ভূত নয়, পেতনি হয়েছে। এভাবে পরিবারের সকলের ভাবনা চিন্তার কেন্দ্রে থেকে যায় অকালে খুন হয়ে যাওয়া শুভ্রা। প্রশ্ন 15, উদ্ধৃতি শুরু। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত, তারই উদ্ধৃতি শেষ। কার কখন একথা মনে হয়েছিল, এই জন্য তাকে কি করতে দেখা গিয়েছিল? 2+3। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে শুভ্রার দাদা ধীরেনের উল্লিখিত ভাবনাটি হয়েছিল। দিনের অবসানে তখন সন্ধ্যা সমাগত প্রায়। আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু তখনও মুছে যায়নি। 2-3টি তারা আকাশে স্পষ্ট দৃশ্যমান। রাত্রি অপেক্ষমান। এরকম সময়েই ধীরেনের মনে হয় যে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবথেকে প্রশস্ত সময় এই সন্ধ্যা। এরপরে রাত্রি নেমে এলে শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না, তাই দেরি না করে শুভ্রাকে সুযোগ করে দেওয়ার কথা ভাবতে থাকে ধীরেন। প্যারাগ্রাফ। শুভ্রার সঙ্গে কথা বলার জন্য চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। কিছু পরে এক অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে ধীরেনের স্ত্রী শান্তি, পৃষ্ঠা 14, ধীরেনের স্ত্রী শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে যে বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। তার গেঞ্জি আর কাপড়ে কাদা রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ধীরেন শান্তিকে বাঁশ সরিয়ে নিতে বলে, কারণ সে সেই বাঁশ ডিঙোতে পারছিল না। প্রশ্ন 16, উদ্ধৃতি শুরু। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না, নারী উদ্ধৃতি শেষ। কোন বিষয়ে সন্দেহ ছিল না? এর প্রতিক্রিয়া কি ঘটেছিল? 2+3। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে ধীরেনকে দেখে তার স্ত্রী শান্তির সন্দেহ ছিল না যে কোনো অশরীরী আত্মা তাকে ভর করেছে। প্যারাগ্রাফ। গোপনে সন্ধ্যার অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে ধীরেন চলে গিয়েছিল ডোবার দিকে। উদ্দেশ্য ছিল তার অকালে খুন হয়ে যাওয়া বোন শুভ্রার সঙ্গে কথা বলা। যখন সে ফিরে আসে তার গেঞ্জি আর কাপড় কাদায় রক্তে মাখামাখি, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ধীরেন শান্তিকে বাঁশ সরিয়ে নিতে বলে কারণ সে সেই বাঁশ ডিঙোতে পারছিল না। এই বাঁশ শান্তি 2 প্রান্ত আগুনে পুড়িয়ে পেতে রেখেছিল, যাতে কোনো অশরীরী অনুপ্রবেশ করতে না পারে। ধীরেন তা পেরোতে না পারায় শান্তি নিশ্চিত হয়ে যায় যে অশরীরী আত্মা তাকে ভর করেছে। প্রচণ্ড বয়সে তীক্ষ্ণ তীব্র আর্তনাদ করে ওঠে। প্রতিবেশী এবং গ্রামের লোকেরা ছুটে আসে, কুঞ্জও চলে আসে। 3-4 কলসি জল ঢেলে তাকে স্নান করিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। ঠিক যেমন এর আগে দামিনীর সঙ্গে করা হয়েছিল, সেরকমই মন্ত্র পড়া, জল ছিটানো, মালসার আগুনে
পাতা ও শিকড় পুড়ানো ইত্যাদির মাধ্যমে ধীরেনকে নিস্তেজ করে ফেলা হয়। তারপরে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে কুঞ্জ বজ্রকণ্ঠে তার পরিচয় জানতে চায় এবং ধীরেনের তরফ থেকে উত্তর আসে যে সে বলাই চক্রবর্তী সেই শুভ্রাকে খুন করেছে। প্রশ্ন 17। হলুদ পোড়া গল্পে ধীরেন চরিত্রের যে রূপান্তর লক্ষ্য করা যায় তা আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে অন্ধবিশ্বাস এবং সংস্কারকে ভিত্তি করে তৈরি হওয়া ভৌতিক আবহে অন্যতম আকর্ষণীয় বিষয় ধীরেন চরিত্রের বিবর্তন। প্যারাগ্রাফ: ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করা স্থানীয় স্কুলের শিক্ষক শুভ্রার দাদা ধীরেন পাশ করা না হলেও বিনামূল্যে ডাক্তারিও করত, অর্থাৎ তার মানসিক ঝোঁক ছিল বিজ্ঞানের প্রতি। লাইব্রেরি তৈরি, তরুণ সমিতি গঠন ইত্যাদির মধ্য দিয়ে জ্ঞানচর্চা ও মুক্ত ভাবনার প্রতি তার পক্ষপাতিত্ব অত্যন্ত স্পষ্ট ছিল। আর সে কারণেই অসুস্থ দামিনী চিকিৎসার জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হলে ধীরেন নিজে দায়িত্ব না নিলেও কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয়। শুধু তাই নয়, সে কুঞ্জ গুণিনকে ডেকে আনার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করে। নবীনকে উদ্দেশ্য করে বলে যে লেখাপড়া শিখে জ্ঞান বুদ্ধির অধিকারী হয়ে কুঞ্জকে ডেকে পাঠানো দুর্বুদ্ধি ছাড়া আর কিছুই নয়। ভূত তাড়ানোর নামে যখন দামিনীকে অত্যাচার করা হচ্ছিল, ধীরেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। প্যারাগ্রাফ: এহেন ধীরেনকে সম্পূর্ণ অন্যরূপে দেখা যায় কাহিনীর শেষ অংশে। বোন শুভ্রার খুন হয়ে যাওয়া তার মনে প্রবল চাপ তৈরি করে, আবার গ্রামের লোকদের কথাবার্তা তাতে ইন্ধন যোগায়। চারপাশে পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে সে। সন্ধ্যা নামলেই শুভ্রার সঙ্গে কথা বলার জন্য ধীরেন ব্যগ্র হয়ে ওঠে। নীরবে বাড়ি থেকে বেরিয়ে যায়। যখন ফিরে আসে তখন সম্পূর্ণ অন্যরকম চেহারা তার। গেঞ্জি আর কাপড় রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। প্রায় জান্তব চিৎকারে সে নিজের নাম ধরে ডাকতে থাকে। আর গুণিন কুঞ্জর মন্ত্র ও ক্রিয়াকর্ম প্রয়োগের পরে সে জানিয়ে দেয় যে সেই বলাই চক্রবর্তী এবং সে শুভ্রাকে খুন করেছে। ধীরেনের এই পরিবর্তন নিঃসন্দেহে অন্ধবিশ্বাসের অভিঘাতে আগ্রাসী সমাজ মানসিকতার কাছে আত্মিক সংকটের সূত্র ধরে অসহায় আত্মসমর্পণ। 18। হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে মানুষের আদিম বিশ্বাস এবং অন্ধ সংস্কারের যে সর্বব্যাপ্ত চেহারাকে তুলে ধরা হয়েছে, কুঞ্জ সেই ব্যবস্থার প্রতিনিধিত্ব করেছে। অন্ধবিশ্বাসের ভরকেন্দ্র। নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হলে বৃদ্ধ পঙ্কজ ঘোষাল ডাক্তার ডাকার বদলে কুঞ্জকে ডাকার পরামর্শ দেন। সেখানে উপস্থিত গ্রামের সকলেই তাতে সম্মতি দেয়। ধীরেন তীব্র আপত্তি করলেও কুঞ্জ উত্তর দেয়, উদ্ধৃতি শুরু, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয়। নারী উদ্ধৃতি শেষ। বোঝা যায় নিজেদের অন্ধবিশ্বাসের বহিঃপ্রকাশে কুঞ্জকে আশ্রয় করতে চেয়েছে সকলে। প্যারাগ্রাফ: পেশাগত তৎপরতা। কুঞ্জর পেশাগত তৎপরতা স্পষ্ট করে দেয় যে কেন তার প্রতি মানুষের আস্থা। দামিনীকে দেখেই কুঞ্জ বলেছিল যে ভরসন্ধ্যায় তাকে অশরীরী ভর করেছে। সেই সঙ্গেই অশরীরীকে প্রায় চ্যালেঞ্জ জানিয়ে কুঞ্জ বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। উদ্ধৃতি শুরু। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। দাঁড়ি উদ্ধৃতি শেষ। কুঞ্জর মন্ত্র পড়া, দামিনীর চুল খুঁটির সঙ্গে বাঁধা, নাকে হলুদ পোড়া শোঁকানো ইত্যাদির মধ্য দিয়ে কুঞ্জ গ্রাম সমাজে অন্ধ সংস্কারের বহমানতার অন্যতম প্রধান চরিত্র হয়ে ওঠে এবং তার প্রভাবেই দামিনীর মুখ দিয়ে অশরীরী শুভ্রা নিজের উপস্থিতির স্বীকারোক্তি করে। সঙ্গে এটাও জানিয়ে দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। একইভাবে পরে ধীরেনও জানিয়ে দেয় যে সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। প্যারাগ্রাফ: উপসংহার।
কৈলাস ডাক্তার নবীনের বাড়িতে কুসংস্কারের প্রতি কুঞ্জকে গালাগালি দিয়েছে, তার আগুনের মালসা লাথি মেরে ফেলে দিয়েছে, কিন্তু গ্রামের মানুষের কুঞ্জর প্রতি আস্থাকে টলাতে পারেনি। এবং কাহিনী শেষে ধীরেন যখন নিজেকে বলাই চক্রবর্তী বলে আর সেখানেও হলুদ পোড়া শোঁকায় কুঞ্জ, তখন নিশ্চিতভাবেই বলা যায় গণমানসের অন্ধকারে পুরোহিত কুঞ্জ। তার সমালোচনা যেমন অনিবার্য, উপস্থিতি তেমনই অনস্বীকার্য। পৃষ্ঠা 15, প্রশ্ন 19, উদ্ধৃতি শুরু। হলুদ পোড়া একটি সংস্কারাচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প। নারী উদ্ধৃতি শেষ। হলুদ পোড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি ঘটনা ও চরিত্রের আপাত বিন্যাসে গ্রাম জীবনে মানুষের মনে ব্যপ্ত হয়ে থাকা অন্ধবিশ্বাস ও সংস্কারের প্রতিনিধিত্ব করে, যার পটভূমি নিঃসন্দেহে ভৌতিক। প্যারাগ্রাফ। মাত্র 3 দিনের ব্যবধানে 2টি খুন এবং তাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজের সংস্কারগ্রস্ত গণমানুষের নিবিড় উন্মোচন ঘটেছে এই গল্পে। বলাই চক্রবর্তী খুন হওয়ার 3 দিন পরে খুন হয় গ্রামের মেয়ে 16-17 বছরের শুভ্রা। বিবাহিতা শুভ্রা বাবার বাড়িতে এসেছিল তার সন্তান হবে বলে। বলাই চক্রবর্তীর মৃত্যু গ্রামের লোকদের কাছে বিস্ময়ের না হলেও শুভ্রার মৃত্যু তাদের বিচলিত ও বিস্মিত করে। কাহিনীতে ভৌতিক আবহে সূচনা হয় প্রথম যখন বলাই চক্রবর্তীর উত্তরাধিকারী তার ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে সন্ধ্যাবেলা বাতাস লাগে। তেঁতুল গাছ থেকে বাহিত মৃদু অথচ দমকা বাতাস গায়ে লেগে ভীত দামিনী অচেতন হয়ে যায়। সেই সূত্র ধরে কাহিনীতে প্রবীণ পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো এবং গ্রামের মানুষদের সোৎসাহ সমর্থনে কুঞ্জগুণিনের আবির্ভাব ঘটে। ফিজিক্স নিয়ে পড়াশোনা করা শিক্ষক এবং ডিগ্রিহীন চিকিৎসক ধীরেনের আপত্তি গ্রাহ্য হয় না। মন্ত্রতন্ত্র আচার আচরণের যে প্রয়োগ দামিনীর উপরে ঘটে, উপস্থিত দর্শকরা যেভাবে সে দৃশ্য উপভোগ করে, তার মধ্যে সমাজে সর্বব্যাপ্ত অন্ধ সংস্কারই প্রতিফলিত হয়। দামিনী যখন বলে যে সে শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে, তখন যেন গণমানুষের প্রত্যাশাই মান্যতা পেয়ে যায়। পঙ্কজ ঘোষাল কিংবা কুঞ্জ তার বৈধতা প্রতিষ্ঠা করে দেয়। কিন্তু এই ভৌতিক আবহ তীব্রতম রূপ পায় যখন গল্প শেষে ধীরেন বলাই চক্রবর্তীর আত্মার বাহক হয়ে যায় এবং জানায় যে সে শুভ্রাকে খুন করেছে। ব্যক্তি মনের অবচেতনে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস একসময় সামাজিক অন্ধত্বের সামনে নিজেকে উন্মোচিত করে দিতে বাধ্য হয়। প্রশ্ন 20, উদ্ধৃতি শুরু। হলুদ পোড়া সংস্কারের আবর্তে মনসত্বের জয়োধ্বজা। দন্তের ন দন্তের স তয় তয় বফলা একার বয়শূন্য র। মনসত্বের জয়োধ্বজা। আমি জানিনি এটি ছাপার ভুল কিনা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। কাহিনী বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি আপাতভাবে এক ভৌতিক আবহকে অবলম্বন করে রচিত হয়েছে। 3 দিনের ব্যবধানে 2টি মৃত্যু, শুভ্রা চ্যাটার্জি আর বলাই চক্রবর্তীর মৃত্যুতে গ্রামের লোকেরা যখন বিচলিত, বিশেষভাবে শুভ্রার মৃত্যুতে সেই সময় একদিন নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে এবং কুঞ্জগুণিন সিদ্ধান্তে যায় যে তাকে অশরীরী আত্মা ভর করেছে। মন্ত্রতন্ত্র প্রয়োগ, কাঁচা হলুদ পুড়িয়ে শোকানোর পরে দামিনীর মুখ থেকে শোনা গেল সেই অশরীরী কণ্ঠস্বর যে সে শুভ্রা আর বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। ঠিক একইভাবে কাহিনীর শেষ অংশে ধীরেনের মুখে শোনা যায় আর এক অতি প্রাকৃত কণ্ঠস্বর, তা হলো সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। অসম্ভবের এইটুকু বিন্যাস ছাড়া বাকি সবটাই চরিত্রদের মনোলোকের উন্মোচন এবং টানা পড়েন, আর তার পরতে পরতে থাকে অন্ধবিশ্বাস আর সংস্কারের আদিম অন্ধকারে ডুবে থাকা ব্যক্তি মন এবং সমাজ মন। প্যারাগ্রাফ। ধীরেন চ্যাটার্জি যুক্তিবাদ আর বিজ্ঞান মনস্কতা থেকে
বিচ্যুত হয়ে আত্মসমর্পণ করে এই অন্ধবিশ্বাসের কাছে। সমাজ মনের প্রবল চাপ হয়তো কার্যকর থাকে তার অবচেতন থেকে উঠে আসা আদিম কণ্ঠস্বরে। সে বলে, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। পঙ্কজ ঘোষালের অন্ধবিশ্বাস, খেন্তি পিসির ভূত আটকানোর দাওয়াই, স্কুলের প্রধান শিক্ষক সম্পাদক থেকে ছাত্রদের আচরণের পাল্টে যাওয়া, আসলে সংস্কারে আটকে যাওয়া সমাজ মনের বহিঃপ্রকাশ। এই মানসিকতার পৌরোহিত্য করে কুঞ্জ। তাই চূড়ান্ত বিচারে হলুদ পোড়া কোনো ভূতের গল্প নয়, অবচেতনের অন্ধকার থেকে উঠে আসা সংস্কার নির্ভর মনস্তত্ত্বের নিখুঁত বহিঃপ্রকাশ। প্রশ্ন 21। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। বন্ধনী শুরু, HSWCHAC মডেল কোয়েশ্চেন, বন্ধনী শেষ। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পটি তার আয়তনে আপাতভাবে ছোট গল্পের প্রত্যাশিত সংক্ষিপ্ততার শর্তকে কিছুটা হলেও অতিক্রম করেছে, কিন্তু তার সূচনা ছোট গল্পের প্রত্যাশিত আকস্মিকতা দিয়ে। উদ্ধৃতি শুরু, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এই ঘটনার আকস্মিকতায় প্রথমেই পাঠক চমকে ওঠে। কাহিনীর সমাপ্তিতেও থাকে একই রকম আকস্মিকতা। ধীরেন বলে, উদ্ধৃতি শুরু, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। দাঁড়ি উদ্ধৃতি শেষ। ধীরেন চরিত্রের পূর্ব অভিজ্ঞতার নিরিখে এই স্বীকারোক্তি প্রত্যাশিত ছিল না, কিন্তু পাঠক যখন এটা নিয়ে ভাবতে শুরু করেছে তখনই কাহিনী শেষ হয়ে যায়। অর্থাৎ তার পরবর্তী প্রতিক্রিয়া, ঘটনাক্রম, এই সমস্ত কিছুর জন্য উৎকণ্ঠা জারি রেখে গল্পের সমাপ্তি ঘটে। প্যারাগ্রাফ, ছোট গল্পের চরিত্র সংখ্যা কম থাকে। হলুদ পোড়া গল্পেও দেখা যায় মূল চরিত্র মূলত ধীরেন, কুঞ্জ এবং কিছুটা নবীন, দামিনী কিংবা কুঞ্জ স্ত্রী শান্তি। বিচ্ছিন্নভাবে আরও কিছু চরিত্র থাকলেও তাদের উপস্থিতি অত্যন্ত ক্ষণ, কয় মূর্ধন্য স মূর্ধন্য ক্ষণ পরিসরে। তবে হলুদ পোড়া গল্পের মূল স্বাতন্ত্র্য তার কাহিনী বিন্যাসে। যেভাবে একটা আপাত ভৌতিক গল্পের কাঠামো নির্মাণ করে এবং সম্ভব অসম্ভবের সীমারেখা মুছে দিয়ে দুটি চরিত্রের অতি প্রাকৃত রূপান্তর ঘটিয়েছেন লেখক, সেখানে নিশ্চয়ই আপাত ভৌতিক গল্পের কাঠামোর মধ্য দিয়ে সমাজ মনস্তত্ত্বের তীব্রতম প্রকাশ ঘটেছে। গ্রামের মানুষদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, কুসংস্কার কেন্দ্রিক সমাজের বিনির্মাণ সেখানে লক্ষ্য করা যায়। বিজ্ঞান মনস্ক ধীরেনের অতি প্রাকৃত রূপান্তর কিংবা কৈলাস ডাক্তারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত কুঞ্জগুণীর কাছে হেরে যাওয়া আসলে একটা গোটা সমাজের মানসিকতারই প্রতিফলন। লেখক এখানে কোনো লোকশিক্ষার দায়িত্ব নেননি, শুধু সমাজ মনস্তত্ত্বের রূপদান করায় তার লক্ষ্য ছিল, এবং সেই উদ্দেশ্যে হলুদ পোড়া ছোট গল্প হিসেবে নিশ্চয়ই সার্থক হয়েছে। অধ্যায়টি এখানেই শেষ হলো। পৃষ্ঠা 15 পড়া চলছে পৃষ্ঠা 16। গল্প হারুন সালেমের মাসি। হারুন সালেমের মাসি, এই মূল গল্পটি আগের একটি ফাইলে পড়ে দেওয়া হয়েছে, পড়া চলছে পরের ফাইলে।